আসসালামু আলাইকুম। গোপালগঞ্জের ট্র্যাজেডির পরে আওয়ামী লীগ রোববার হরতালের ডাক দিয়েছে। এই হরতাল কতটুকু সফল হবে না হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই, প্রশ্ন থাকতেই পারে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণ প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে। টাইমস অফ ইন্ডিয়া এটি বলছে, এবং টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ইন্টারভিউ করেছে। সেখানে ওবায়দুল কাদের যা বলছেন তা হচ্ছে, জনগণের গণ প্রতিরোধ গড়ে তোলা হবে এবং আমাদের নেত্রী যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে দীর্ঘ পদযাত্রার ডাক দিয়েছেন। প্রতিটি জেলা থেকে জনগণ এবং আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে ঢাকার দিকে হেঁটে যাবেন। শেখ হাসিনা জনগণকে গণপ্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। রোববারের হরতালের কথা আমরা জানি, ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ফেসবুকে দেওয়া আছে বা বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে গণপ্রতিরোধ গড়ে তোলা, যার যা কিছু আছে তাই নিয়ে পদযাত্রায় অংশ নেওয়া, এটি কবে? এবং এই যে হেঁটে চলে আসার জন্য বলছে পদযাত্রার উদ্দেশ্যে, এটিকে এই মুহূর্তে এতটাই সহজ নাকি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য তারা সত্যি সত্যি দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে? আমরা জানি না। এতটাই সহজ যতটা তারা বলছে, যতটা সহজ করে। আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে? অনেকে বলছেন যে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শিগগিরই চারদিকে নেমে পড়বে। এটি রাজনীতিবিদদের অনেকে বলছেন। তারা এও বলছেন যে গোপালগঞ্জ যাওয়াটা এনসিপির জন্য এই মুহূর্তে ভুল ছিল। যে ঘটনাটি ঘটেছে, যে 5 জন মানুষ নিহত হয়েছেন, আমরা অফিসিয়ালি জানি 4 জন, আওয়ামী লীগের দাবি 7 জন, আর পরবর্তীতে একজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়, আহত গুলিবিদ্ধ অবস্থায় যিনি চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, তার মৃত্যু হয়েছে। অর্থাৎ টোটালি 5 জন, যেটুকু আমরা খুব নিশ্চয়তার সঙ্গে বলতে পারি 5 জন নিহত হয়েছেন। এবং এই যে ঘটনাটি ঘটল গোপালগঞ্জে, তার জন্য সরকারের দায়িত্বহীন আচরণকেই রাজনীতিবিদদের অনেকেই দায়ী করছেন। এতে করে আওয়ামী লীগ লাভবান হয়েছে এ কথাও বলা হচ্ছে। এদিকে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি বলছেন সামনে আরেকটি লড়াই, তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। নাহিদ ইসলাম বলছেন যে আমরা আবারও গোপালগঞ্জ মার্চ করব, এবার কিন্তু আমরা ফিরে আসবো না, গোপালগঞ্জের সাধারণ মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব। মুজিববাদ, জিয়াবাদ এগুলো কখনো ছিল কিনা আমরা জানি না। যার যার দলীয় নেতা কর্মী তারা তাদের নেতার প্রতি আনুগত্যশীল, তাদের নেতার বয়ান, তাদের নেতাদের আদর্শ তারা বুকে ধারণ করুক আর না করুক, অন্তত স্লোগানটা দেয়। এখন এখানে মুজিববাদ, জিয়াবাদ কোত্থেকে আসলে হঠাৎ করে তারা যেই শব্দগুলো উচ্চারণ করছে গত ডিসেম্বর থেকে বা তার আগে থেকে, আমরা জানি না। নাহিদ ইসলামের বক্তব্য তো এই মুহূর্তে এটি। গত কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সরকারের অন্যতম উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কি বলেছিলেন যে 5 আগস্ট যদি আওয়ামী সরকারের পতন না ঘটত তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ছিল। অর্থাৎ হয়তো সেই সময়ের জন্য তারা খুব শীঘ্রই সশস্ত্র বিপ্লবে নেমে পড়ত। এখন সশস্ত্র বিপ্লবের জন্য নিশ্চয়ই অসংখ্য অস্ত্রের যোগান থাকার কথা, তাদের কাছে কি সেটা ছিল বা আছে আমরা জানি না। তবে অস্ত্র ছাড়া তো আর সশস্ত্র বিপ্লবের কথা কল্পনায় আনা যায় না, তাই না? তার মানে কি সত্যি সত্যি একটা যুদ্ধের দিকে এগোচ্ছি আমরা, ভয়ঙ্কর একটি গৃহযুদ্ধ? অনেকে তো এও বলছেন নির্বাচন না দেওয়ার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করতে সরকারের জন্য একটা অস্থির সময়ের খুব প্রয়োজন। এই মুহূর্তে এমনিতেই অস্থির সময় রয়েছে, এটিকে আরো আরো তুমুল অস্থিরতার দিকে নিয়ে যাওয়া সরকারের জন্য খুব জরুরি, এমনটাই অনেকে বলছেন। খোদ আমাদের প্রধান উপদেষ্টা তো কথায় কথায় উচ্চারণ করছেন দেশের যুদ্ধাবস্থার কথা। যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে, অথবা যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, অথবা যুদ্ধ বেড়ে যাবে। আমরা এইসব জায়গা থেকে কি ইঙ্গিত পাচ্ছি? এবং
মৃত্যুর কথা যেটি বললাম, যে গোপালগঞ্জ যে ঘটনা, সেখানে তো অনেকে অনেক ধরনের কানাকানি ফিসফিসানি এগুলো করছেন যে কতজনের মৃত্যু ঘটেছে বা কতজন নিহত হয়েছেন। এর আগেই বললাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে 7 জন দাবি করা হচ্ছে নিহত হয়েছেন, অসংখ্য মানুষ গ্রেপ্তার করা হয়েছে, এখনো চলছে, এবং কারফিউ শনিবার সকাল 6টা পর্যন্ত আবারও বহাল রাখার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। কি চলছে গোপালগঞ্জে, কতটুকু খবর আমরা গণমাধ্যমে পাচ্ছি, অনেক প্রশ্ন। গণহত্যার অভিযোগ নিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে পালিয়ে আছেন, আমি প্রথমেই যে কথাটি বলছিলাম যে রোববার যে হরতালের ডাক দেওয়া হয়েছে সেটা আসলে কতটুকু সফল হবে। এর আগে গত 18 ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়েছিল ফেসবুকে ঘোষণার মাধ্যমে, আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটির মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে ফেসবুকে যে আহ্বান, সেটিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তেমন একটা দেখা যায়, তেমন একটা বললেই বলা যেতেই পারে যে সেই হরতাল নিঃসন্দেহে কোনোভাবে সফল হয়নি, হওয়ার কথাও নয়। রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে বা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কজন নেতাকর্মী রাজপথে নামবেন এই অবস্থায়? তবে শেখ হাসিনা যে নির্দেশটি দিয়েছেন সেটি একেবারে হালকাভাবে আমাদের নিশ্চয় নেওয়ার কোনো সুযোগ নেই। যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন। আওয়ামী লীগ কি করবে সেটা নিশ্চয়ই তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সরকারের পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, দেশের মধ্যে একটা নির্বাচন যে খুবই প্রয়োজন, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার যে দেশের মধ্যে এবং দেশের বাইরে আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র চলছে সেগুলো মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত সরকারের বিকল্প নেই। কিন্তু অনেকের মতে এই সরকার বোবা, কালা, কানা হয়ে আছে, কারো কথা শুনছে না, কোনো কিছু দেখার চেষ্টা করছে না, কোনো কিছু স্পষ্ট করে বলছেও না। অর্থাৎ চারিদিক থেকে একটা মারাত্মক কিছু ঘটে যাওয়ার অশনি সংকেত। আওয়ামী লীগ কতটুকু সফল হবে কি না হবে সেটা আমরা জানি না, তবে এটুকু বলতে পারি সবকিছু মিলিয়ে সব দিকের প্রস্তুতি হিসেবে অবশ্যই সাধারণ মানুষ আতঙ্কিত। নানান ধরনের আশঙ্কা তাদের মনের মধ্যে এখন ঢুকে গেছে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই প্রসঙ্গটি গোপালগঞ্জের সঙ্গে জড়িয়ে আছে। গোপালগঞ্জ প্রসঙ্গ আলাপের বাইরে খুব সহসা যাচ্ছে না এবং খুব সহসা যাবে বলেও মনে হয় না, কারণ গোপালগঞ্জকে নিয়ে যে পরিকল্পনা এবং গোপালগঞ্জ উত্তপ্ত, এটিকে নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলমান রয়েছে। আমি বলছি 16 জুলাইয়ের কথা। 16 জুলাই এনসিপি গোপালগঞ্জে গিয়েছিল। জুলাই মাসের শুরু থেকে এনসিপি সারা দেশে পদযাত্রা চলছে, কিন্তু গোপালগঞ্জের জন্য আলাদা লং মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল। আগের দিন এনসিপির একজন নেতা ঘোষণা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে 16 জুলাই লং মার্চ টু গোপালগঞ্জ। আচ্ছা, যখন ঘোষণা দিলেন তখন এবং তার আগে কয়েকদিন যাবত গোয়েন্দা রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় নানা রকম কানাঘোষা চলছে যে গোপালগঞ্জে কি হতে পারে, বিশেষ করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কেন্দ্রকে কেন্দ্র করে, সমাধি স্থলকে কেন্দ্র করে কি হতে পারে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। এই ঘুরে যখন বেড়াচ্ছিল ঠিক তখন তার আগের দিন 16 জুলাইয়ের আগের দিন 15 জুলাই প্রথম এনসিপি নেতা সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন যে লং মার্চ টু গোপালগঞ্জ বা মার্চ টু গোপালগঞ্জ 16 জুলাই। তাহলে গোপালগঞ্জের সাধারণ মানুষের, আমি রাজনীতি বাদ দিলাম, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হওয়ার কথা, কি হওয়া উচিত? এবং 16 জুলাই আগের দিন এবং 16 জুলাই সকাল থেকে যে প্রতিক্রিয়া হয়েছে সেগুলোর মধ্যেও এনসিপির নেতাদেরকে গোপালগঞ্জে নেওয়া হলো, নিরাপত্তা ক্লিয়ারেন্স দিয়ে গোপালগঞ্জে নেওয়া হলো। কেন নিরাপত্তা ক্লিয়ারেন্স দেওয়া হলো?
সেখানে একটা সহিংস ঘটনা ঘটবার আমি এর আগে অসংখ্য বেশ কয়েকটা ভিডিওতে প্রশ্ন করেছি, আবারও প্রশ্ন করছি, আসলে কি নিরাপত্তা ছিল সেখানে? নিরাপত্তা থ্রেট ছিল কি না? এগুলো কি সরকার জানতো? সরকার জেনে কি এনসিপি কে সেখানে নিয়ে গেল? সরকারের কি আসলে সরকার এবং এই যে বড় মাঠের খেলোয়াড়, সরকারকে নিয়ে যারা দেশি বিদেশি খেলোয়াড়রা খেলছে, এই এনসিপি কে নিয়েও খেলছে। আমি এই মুহূর্তে এটিও বলবো যে এনসিপির যে ছেলেগুলা রাজনীতিবিদ যারা হয়েছে আজকে, তারা আসলে এখনো পর্যন্ত স্টুডেন্ট, তারা এখনো পর্যন্ত শিক্ষার্থী। আমি তাদের ব্যাপারে বলি যে তারা বিশ্ববিদ্যালয়ের সদ্য পড়াশোনা শেষ করেছে, শেষ করে নিজের ক্যারিয়ার নিয়েও, আমরাও এক সময় সেই সময়টা পেরিয়ে এসেছি, আমরা নিজের ক্যারিয়ার নিয়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম না। তারা তো খুব বড় ধরনের বুদ্ধির রাজনীতিবিদ হয়ে উঠতে পারে না। গোপালগঞ্জে যে ঘটনাটি সরকার ঘটিয়েছে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পারিপার্শ্বিক ষড়যন্ত্র, সেখানে কি একটা ভিআইপি লাশ প্রয়োজন ছিল, যার কারণে কি সেখানে এনসিপি নেতাদের নেওয়া হয়েছে, যেতে দেওয়া হয়েছে বা যাবার সিগন্যাল দেওয়া হয়েছে? আমার আজকে তাই মনে হচ্ছে। কারণ গোপালগঞ্জে এনসিপির কোনো লাশ পড়েনি, লাশ পড়েছে একদম সাধারণ শ্রমজীবী মানুষের। সরকারি হিসেবে আজকে ঢাকা মেডিকেলে একজন রিকশাওয়ালা মারা গেছেন, আরো আগে 4 জন যারা মারা গেছেন 16 জুলাই, তারা একদম সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ যাকে বলে, তারা মারা গেছেন। এই তাদের জায়গায় যদি গোপালগঞ্জে এনসিপির শীর্ষ নেতাদের কেউ একজন মারা যেতেন, একজন, বেশি না, একটি লাশ, একটি ভিআইপি লাশ। এই মুহূর্তে ভিআইপি এনসিপির যে নেতারা, তারা ভিআইপি, তাদেরকে পুলিশ প্রোটেকশন দেয়, তাদেরকে আর্মি প্রোটেকশন দেয়, তাদেরকে বিজিবি প্রোটেকশন দেয়, তাদেরকে র্যাব প্রোটেকশন দেয়। একজন মন্ত্রী পরিষদ সদস্য এত প্রোটেকশন পায় না। এই যে জেলায় জেলায় যে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে, এই যে আমি যে বাহিনীগুলোর কথা বললাম, সেই বাহিনীগুলা মিলিয়ে প্রোটেকশন দিচ্ছে। তাদের জনপ্রিয়তা কতটুকু কি এটি বোঝা হয়ে গেছে বাংলাদেশের মানুষের। তাদের গ্রহণযোগ্যতা কতটুকু কি এটি বোঝা হয়ে গেছে। এই যে বাহিনীগুলোর নাম বললাম, এই বাহিনীগুলো ছাড়া বাংলাদেশের কোন প্রান্তে তারা যায়, কি অবস্থাটা হয়, তারা কতটা লাইফ রিস্কের মধ্যে আছে একবার চিন্তা করুন। গোপালগঞ্জ সরকার এবং ষড়যন্ত্রকারীরা তাদেরকে নিয়েছিল একটা লাশ পড়ানোর জন্য। একটা লাশ পড়লে কি হতো, এই যে বাংলাদেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ রাষ্ট্র 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, স্বাধীনতার মাধ্যমে যে রাষ্ট্রটি আমরা পেয়েছিলাম, 54 বছর যাবত যে রাষ্ট্রটা চলছে এখন পর্যন্ত, এখনো সংবিধান অক্ষত আছে, এখন পর্যন্ত সংবিধান প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত অক্ষত আছে। আমাদের রাষ্ট্রপতি, সংবিধানের রক্ষক রাষ্ট্রপতি এখনো পর্যন্ত অক্ষত আছে। একটি লাশ দরকার, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যাচ্ছে না, সংবিধানকে ধ্বংস করা যাচ্ছে না। গত 1 বছর যাবৎ ষড়যন্ত্রটা চলছে, এখন যখন যাচ্ছে না, তখন একটা লাশ দরকার। ভিআইপি লাশ, সাধারণ লাশ হলে হবে না, শ্রমজীবী রিক্সাওয়ালার লাশ হলে হবে না, দোকান কর্মচারীর লাশ হলে হবে না, কিংবা বিরোধী পক্ষের লাশ হলে হবে না। লাশ দরকার এনসিপির একটা লাশ। আজকে যদি এনসিপির একটা লাশ পড়তো, তাহলে কিন্তু বিপ্লবী সরকার এতদিনে এই লাশটাকে কেন্দ্র করে, এই যে 16 জুলাই থেকে আজকে 3য় দিন, এই লাশটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে 5 আগস্ট সময়কালে যে তাণ্ডব হয়েছে, আরেকটি তাণ্ডব রচিত হতো। এবং সেই তাণ্ডবে মহামান্য রাষ্ট্রপতিকে এতক্ষণ ধ্বংস করে ফেলানো হতো, সংবিধান এতক্ষণে ধ্বংস করে ফেলানো হতো, এতক্ষণে হয়তো আর একটা বিপ্লবী সরকার গঠিত হয়ে যেত। অর্থাৎ 1971 সালে স্বাধীনতার মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রটি গঠিত হয়েছিল এবং 54 বছর যাবত যে রাষ্ট্রটি চলে আসছে, সেই রাষ্ট্র বাদ। বাংলাদেশের নামও হয়তো চেঞ্জ হয়ে যেত এতক্ষণে, কিন্তু সেই জায়গায় যে কোনো ভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হবার কারণে সেগুলো এখনো হয়নি। ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। গোপালগঞ্জ থেকে সেই ষড়যন্ত্রের জাল বিছিয়ে সেই জালে মাছ ওঠেনি, এখনো কিন্তু মাছ ওঠানোর জন্য রেডি। আজকে এনসিপি যেখানেই যাচ্ছে না কেন, আমি খানিক আগে বললাম যে আর্মি, বিজিবি,
র্যাব পুলিশের নিরাপত্তা ছাড়া এই ছেলে মেয়েগুলো কোনো জেলায় যাক, তাদের নিরাপত্তায় কিন্তু যথেষ্ট থ্রেট আছে। এই থ্রেট থাকবার ফলেও এখনো পর্যন্ত সরকার তাদের এই পদযাত্রাকে নিষেধ করছে না, তারা জেলায় জেলায় পদযাত্রা করে বেড়াচ্ছে। গোপালগঞ্জে একটি ঘটনা ঘটেছে, আরেকটি কোনো গঞ্জে যে এই সেম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, এটি তো আপনি আমি সরকার কেউ নিশ্চয়তা দিতে পারি না। কেন? আমি যেহেতু নিশ্চয়তা দিতে পারি না, এখনো এই ছেলে মেয়েগুলোকে এইভাবে অবাধে ঘুরতে দিচ্ছি কেন? নিরাপত্তা থ্রেট আছে, তাহলে কি একটি লাশ চাই? একটি লাশের বিনিময়ে সবার লাশ দরকার নাই, এনসিবির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সবার লাশ দরকার। একটি লাশ ফেলে কি আর একটি রংপুরের আবু সাইদ কাণ্ড করে সেই রাষ্ট্রটা, বাংলাদেশ রাষ্ট্রটাকে একদম ভেনিশ করে দেওয়ার চূড়ান্ত পেরেক মারবার পরিকল্পনা থেকেই এগুলো করা হচ্ছে? হয়তো বা তাই, কারণ ষড়যন্ত্র এখনো পর্যন্ত বন্ধ হয়নি। কারণ মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, আমাদের যে ৭১-এর পরবর্তী যে বাংলাদেশ, ৫৪ বছরের বাংলাদেশ, আজকে বাংলাদেশ একটা তীরে এসে দাঁড়িয়ে গেছে। সেই তীরে ডুববে নাকি তীর পর্যন্ত পৌঁছাবে, এটি আসলে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র বন্ধ হয়নি। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আসলে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে একটা ভিআইপি লাশ দরকার, এবং ভিআইপি লাশ দিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের কবর রচনা করতে চায় ষড়যন্ত্রকারীরা। এখন দেখার বিষয় যে বাংলাদেশ মাথা উঁচু করে বেঁচে থাকে নাকি তীরে এসে তরি ডুবিয়ে ফেলে।